রাজধানীর বনশ্রীতে 2 সন্তানকে হত্যা করেছে মা। র্যাবের কাছে স্বীকারোক্তি। পারিবারিক সংকট ও মানসিক অবসাদই কারণ। এটা আমাদের বিশ্বাসের মধ্যেই ছিল না যে একটি মা তার এতদিনের যে বড় করেছে, লালন পালন করেছে, তার সন্তানকে হত্যা করতে পারবে, এরকম বিশ্বাসযোগ্যতা আমাদের মাঝেও ছিল না। কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক। এ ধরনের অস্বাভাবিক ঘটনার পেছনের কারণগুলো গুরুত্বের সঙ্গে দেখার তাগিদ মনোরোগ বিশেষজ্ঞদের। যেই কারণেই ঘটুক, একজন মানুষের নর্মাল মানসিক অবস্থা এটা করতে পারে না, কোনো মা বাবাই এটা করতে পারে না। এটা কিন্তু মেজর ডিপ্রেশনের কারণেও কিন্তু এটা করতে পারে, বা আরও কিছু সাইকোটিক ডিজিজ বলে, সে সমস্ত কারণেও কিন্তু করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার পিরোজপুরে কেটে দেয়া হলো গৃহবধূর হাত পায়ের রগ। যৌতুকের দাবি মেটাতে না পারায় এই হামলা, অভিযোগ নির্যাতিতার। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় আটক 7। ময়মনসিংহ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাঙ্ক উদ্ধার। শেষ বুলেট থাকা পর্যন্ত দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে সিইসির নির্দেশ। আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক। সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে বগুড়ায় জামায়াত শিবিরের তাণ্ডবের বিচার কাজ শেষ হয়নি 3 বছরেও। আসামি পলাতক থাকায় এই বিলম্ব, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এবং মগবাজার মৌচাক ফ্লাইওভার বাড়াবে যানজট ও পথচারীদের দুর্ভোগ, বাধা হবে মেট্রো রেল নির্মাণে, বলছেন বিশেষজ্ঞরা, মানতে নারাজ প্রকল্প পরিচালক। রাজধানীর বনশ্রীতে শিশু আলভি ও অরণিকে তাদের মা হত্যা করেছে বলে জানিয়েছে র্যাব। 2 শিশুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকেই এই হত্যাকাণ্ড, এমনটাই র্যাবের কাছে স্বীকার করেছেন মা মাহফুজা মালেক জেসমিন। এদিকে শিশুদের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। অবিশ্বাস্য, তবে এটাই বাস্তবতা। 2 সন্তান হত্যার দায়ে কাঠগড়ায় গর্ভধারিণী মা। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে মা মাহফুজা মালেক জেসমিনকে যখন নিয়ে আসা হয়, তখন তিনি ছিলেন কেমন নির্বিকার ও ভাবলেশহীন। খাবারের বিষক্রিয়ায় ভাই বোন আলভি অরণি মারা গেছে, পরিবারের এমন দাবি নাকচ করে ময়নাতদন্তকারী চিকিৎসক শ্বাসরোধে হত্যার আলামত পাওয়ার কথা বলার পর নিকটজনদের দিকে সন্দেহের আঙুল উঠেছে ঠিকই, কিন্তু র্যাব বলছে হত্যার 4 দিন পরে জিজ্ঞাসাবাদের মুখে দায় স্বীকার করে 2 শিশুর মা জানিয়েছেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার জেরেই এই হত্যাকাণ্ড। এটা আমাদের বিশ্বাসের মধ্যেই ছিল না যে একটি মা তার এতদিনের যে বড় করেছে, লালন পালন করেছে, তার সন্তানকে হত্যা করতে পারবে, এরকম বিশ্বাসযোগ্যতা আমাদের মাঝেও ছিল না। কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক, এবং সেক্ষেত্রেই যথেষ্ট সংবেদনশীলভাবে এবং কৌশলগত ধারণেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক সময় তারা স্বীকার করেছে, এবং এই মাই স্বীকার করেছে যে সে নিজেই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। দেশসেরা স্কুল ভিকারুন্নেসা নুনের 5ম শ্রেণীর ছাত্রী অরণি আর বনশ্রীর নামী স্কুল হোলি ক্রিসেন্টের নার্সারির ছাত্র আলভির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্নের উত্তর মেলেনি সংবাদ সম্মেলনে। অন্যদিকে মা জেসমিন মানসিকভাবে অসুস্থ, তাও মনে করে না র্যাব। তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ছিল, এবং সম্পূর্ণ ঘটনাটা উনি সুন্দরভাবে আমাদেরকে অবহিত করেছেন। ঘটনার পরের দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া আলভি অরণির গৃহশিক্ষক, বাসার দারোয়ান ও অন্যান্য আত্মীয়দের ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছে র্যাব। এদিকে আলভি অরণির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। সেখানে কাগজে কলমে উল্লেখ করা হয়েছে শ্বাসরোধে হত্যার কথা। শ্বাসরোধ করে হত্যা করলে যেসব আঘাতের চিহ্ন পাওয়া যায়, আমরা ওইসব আঘাতের চিহ্ন আমরা পেয়েছি, এবং ওইগুলোই আমরা আমাদের প্রাথমিক রিপোর্টে আমরা উল্লেখ করেছি। পাশাপাশি আমরা যে ভিসেরা রিপোর্ট আছে, ওই ভিসেরা রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করতেছি। ওই ভিসেরা রিপোর্ট যখন আমাদের কাছে আসবে, তখন আমরা
ওই ভিসেরাল রিপোর্টকে পর্যালোচনা করে এবং আমাদের এই দুইটা এবং আমাদের পোস্টমর্টম যে ফাইন্ডিংসগুলো পাইছি এই দুটোটা পর্যালোচনা করে তখন আমরা আমাদের চূড়ান্ত মতামত রাখব। মায়ের স্বীকারোক্তি ও ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করেই নৃশংস এই হত্যাকাণ্ডের পরবর্তী তদন্ত এগুবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুই শিশু সন্তানকে হত্যার ঘটনাকে অস্বাভাবিক মন্তব্য করে এর পেছনের কারণগুলো গুরুত্বের সঙ্গে বের করে আনার তাগিদ দিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, নিজের সন্তানকে হত্যার ঘটনায় মা মাহফুজা মালেকের মানসিক অবস্থা খতিয়ে দেখতে হবে। যখন একটা মা তার সন্তান সবচাইতে পছন্দের সবচাইতে আদরের যে জিনিস থাকে পৃথিবীতে সন্তান, সেই সন্তানকে প্ল্যান্ড ওয়েতে একটার পর একটা মারা, এটা কিন্তু খুব বেশি নর্মাল না। এটা নর্মাল বলার কোনো কারণ নাই, বৈজ্ঞানিকভাবে কোনোভাবে এটাকে নর্মাল বলা যাবে না। তাহলে তারপরের কাজটা হলো আমাদেরকে দেখতে হবে যে এটার পিছনের কারণ কি। অনেকগুলা মানসিক সমস্যা আছে বা রোগ আছে যেখানে মানুষজন নিজেকে সুইসাইড করার কথা চিন্তা করে বা নিজের সুইসাইডের কথা চিন্তা করে। তো তখন হয় কি, যখন ভাবে যে আমাকে দিয়ে আর কিছুই হবে না পৃথিবীতে, তখন আমার যে রেসপন্সিবিলিটির জায়গা থাকে সেটাও শেষ করতে চায়। সাপোজ আমার ছেলে মেয়ে, আমি না থাকলে আমার ছেলেমেয়েরা কি হবে বা পরবর্তীতে কি হবে, এটা তখন একেবারে প্ল্যান্ড ওয়েতে সমস্ত কিছু শেষ করার জন্য এই কাজটা করে। দেখতে হবে যে এটা কিনা। এটা কিন্তু মেজর ডিপ্রেশনের কারণেও কিন্তু এটা করতে পারে, বা আরো কিছু সাইকোটিক ডিজিজ বলে, সে সমস্ত কারণেও কিন্তু করতে পারে। এবার পিরোজপুরে হাত পায়ের রগ কেটে নেওয়া হলো এক গৃহবধূর। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত ৮টার দিকে কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনার জন্য স্বামী ও তার পরিবারকে দায়ী করেছেন নির্যাতিতা গৃহবধূ। পিরোজপুর প্রতিনিধি জিয়াউদ্দিন বাবলুর তথ্য সহায়তায় ফিরদাউস সোহাগের রিপোর্ট। নির্যাতিতা গৃহবধূ ময়না আক্তার জানান, বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ির পাশে একটি পুকুরে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী তার মুখ চেপে ধরে। পরে তাকে নির্জন স্থানে গিয়ে হাত পার রগ কেটে পালিয়ে যায় তারা। নির্যাতিতার অভিযোগ, যৌতুক না পেয়ে স্বামী ও তার পরিবার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। স্বামী অনেক মারধর করছে, মানে হত্যা করার চেষ্টা করছে। সমস্ত শরীরে চাপা মাইরের দাগ, পরে মাইরেদের আটকাইয়ে সইয়ে কি দিয়ে বাপের বাড়ি পাঠাই দিয়েছে। আমার স্বামীর বাড়ির লোকে আমার এই অবস্থা করছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ময়নার বাবা। আমি আর বিচার চাই, আমার মাইয়ের হাত পাও কাটছে গা, আমি কি অন্যায় করছে আমার মাইয়ে কোন, আমি কষ্ট করি ওরে খাওয়াই বড় হচ্ছে, আমি লেহাইছি পড়াইছি। ময়নার শারীরিক অবস্থার উন্নতির জন্য যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা বলেছেন যে উনি ওই ঘটনাস্থলে ওনার অনেক রক্তক্ষরণ ঘটে। তো আমাদের এখানে আসার পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এবং ওনাকে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করি। সেখানে তার শুশ্রূষা চলছে। এদিকে অভিযোগ পাওয়ার পরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে তাদেরকে অভিযোগ দেওয়ার জন্য বলা হলে ভিকটিমের পিতা সহ তার আত্মীয়স্বজন বলা হয়, ভিকটিমকে চিকিৎসা করি, তাকে সুস্থ করি, তারপর থানা অভিযোগ দিবে। থানা অভিযোগ পাওয়ার পরে প্রকৃত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌতুকের দাবি মেটাতে না পারায় কয়েকদিন আগে ময়নাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। ৯ মাস আগে ঝালকাঠির বারুহার গ্রামের শহীদুলের সাথে বিয়ে হয় ময়নার। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে রহস্যজনকভাবে টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। এর আগে বিকেলে টাকা বহনের 2টি ট্রাঙ্ক ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ বলছে, ব্যাংকের ভল্টে টাকা রাখার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের দেয়া বক্তব্য সুস্পষ্ট নয়। ঘটনার মূল হোতাদের বের করতে সিসিটিভির ফুটেজ সহ নানা আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। গাজীপুর থেকে মনিরুল আলম এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিরাপত্তারক্ষী জানায়, গতরাতে ব্যাংকের ভোল্টে টাকা রাখার দায়িত্বে থাকা মানি প্ল্যান্ট প্রতিষ্ঠান বুথে টাকা রাখতে আসে। এ সময় একদল দুর্বৃত্ত টাকা ভর্তি মাইক্রোবাসে হামলা করে। পরে নিরাপত্তারক্ষীদের আটক করে টাকা ভর্তি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় তারা। পিকআপটা ব্রেক করার সাথে একবারে ৯-১০ জন এসে একবারে শাটারে বাড়ি মারে। বাড়ি মারার পরে তারপরে 2 জন আবার আমাকে অ্যাটাক করে ওইখানে। তারপরে আমি চিল্লাইতে মানে ওই সাইডে ইগুলো থাকে, সিকিউরিটিগুলো মার্কেটে আর ওই যে আনসার বাহিনী ইগুলো, তা ওদেরকে নিয়ে আস্তে দেখি এখানে গাড়িও নাই, কিছু নাই। আর অ্যাপ্রক্সিমেটলি ১.৫ কোটি টাকার উপরে হবে
বিলো 2 কোটি টাকা এই ধরনের একটা ফিগার হবে। এদিকে পুলিশ জানায় মানি প্ল্যান্ট নামের প্রতিষ্ঠানটির বক্তব্য সুস্পষ্ট না হয় সিসিটিভির ফুটেজ দেখে ও আরো তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে। যেহেতু তাদের কাছে দুটো আর্মস ছিল, আর্মস দুটো ইউজ করে নেই এবং তারা এক এক সময় এক এক কথা বলতেছে, আমি এখানে ছিলাম, আমি ওখানে ছিলাম, এ কারণে আমরা বিষয়টা ভালো করে খতিয়ে দেখব। প্রথম ওই সময় রাত্রে আমাদের কাছে বলেছিল যে 1 কোটি 2 লক্ষ টাকা, আর এখন মালিক পক্ষ এসে বলল 1 কোটি 84 বা সামথিং আপ ডাউন হবে এরকম বলতেছে। এ ঘটনার পর সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসদি গ্রামের একটি পুকুর থেকে 2টি ট্রাঙ্ক ও ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এমনকি এগুলোর সাথে টাকা লুটের ঘটনার সম্পৃক্ততা রয়েছে বলেই নিশ্চিত করেছে পুলিশ। ওই ঘটনার যে আলামত সেটা ব্যাংক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই লুটের আলামত হিসেবে জানতে পেরেছি। যার কারণে আমরা এখানে এসেছি এবং আমরা ওই কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখলাম যে আলামতের গায়ে যে লেভেল কিংবা যে নাম্বারগুলো লেখা আছে এটার সাথে মিলেছে। এখনো কোনো ক্লো এভাবে পাওয়া যায় না, তদন্ত শেষ হলে তো বলা যাবে বিষয়টা। যখনই আমরা আলামত হিসেবে বাক্সটা পাওয়া গেছে শুনেছি তখন আমরা আরো বেশি তৎপর হয়েছি এবং আমরা চেষ্টা চালাই যাচ্ছি। খুব শীঘ্রই আমরা আশা করি আমরা আসামিদের শনাক্ত করতে পারবো। এদিকে বিকেলে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা বেশ কজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। দেখছেন সন্ধ্যার সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া, একথা জানিয়েছেন ঢাকায় দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন তিনি। গত 4 বছরে বাংলাদেশ রাশিয়ার সম্পর্ক যথেষ্ট দৃঢ় হয়েছে মন্তব্য করে নিকোলায়েভ বলেন, 2013 সালে প্রধানমন্ত্রীর রাশিয়া সফর দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। দুদেশের বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বাড়াতে একটি আন্তঃসরকার কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। শেষ বুলেট থাকা পর্যন্ত দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। কোন রকম পক্ষপাতিত্ব আর ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান সিইসি। দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আসছে ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সভার সিদ্ধান্ত মতে প্রতিটি কেন্দ্রে 3 জন অস্ত্রধারী পুলিশ সহ মোট 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে আরও অতিরিক্ত 2 জন পুলিশ। আর পুলিশ, আনসার ও এপিবিএন এর সমন্বয়ে প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল ফোর্স ও প্রতি 3টি ইউনিয়নে থাকছে একটি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া র্যাব, বিজিবি ও প্রয়োজনীয় এলাকায় কোস্টগার্ডের 2টি মোবাইল ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকছে। এদিকে সভা শেষে সিইসি সাংবাদিকদের জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সর্বোচ্চ কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে বলে দেওয়া হয়েছে তারা যেন আইন মোতাবেক কোনো রকম পক্ষপাতিত্ব না করে তাদের কাজ দায়িত্ব পালন করেন। দুষ্কৃতকারীদের কথা আমি বলেছি, তাদেরকে আমার পুলিশ প্রতিহত করবে এবং শেষ বুলেট থাকা পর্যন্ত তারা এই প্রতিহত চালাবে। মনোনয়নপত্র জমা দেয়া নিয়ে বিড়ম্বনা এড়াতে কমিশন বিকল্প ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। যাদেরকে জমা দিতে দেওয়া হচ্ছে না তাদের জন্য আমরা ইমিডিয়েটলি বলেছি, যে সমস্ত জায়গায় এসপি ডিসিদেরকে আমরা খবর দিয়েছি, রিটার্নিং অফিসারকে বলেছি। এবং শুধু তাই নয়, আমি এইমাত্র বললাম যে আমরা অল্টারনেট ব্যবস্থাও করেছি। জমা দিতে আপনি এক জায়গায় যদি বাধাপ্রাপ্ত হন
অন্য জায়গায় জমা দিতে পারবেন। আর আমরা অতি দ্রুত এই অনলাইনে দেওয়ারও ব্যবস্থা করছি। 22 মার্চ থেকে 4 জুন পর্যন্ত মোট 6টি ধাপে সারা দেশে হতে যাচ্ছে 4275টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। কোনো চাপ আমি তো দেখছি না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নরসিংদীতে গুলিতে হত্যা মামলার 2 আসামির মৃত্যু, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ভেন্যু হিসেবে বরাদ্দ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভেন্যু বরাদ্দ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কর্মকাণ্ডে সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। এখন পর্যন্ত প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ মিলে 162 জনের মতো বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, অথবা জমা দেওয়ার পর প্রত্যাহারে বাধ্য করা, অথবা ঠুনকো অজুহাতে প্রার্থিতা বাতিল করা হয়েছে। আগামী 19শে মার্চ আমাদের যে জাতীয় কাউন্সিল, সেটির জন্য যে 3টি স্থান আমরা করেছিলাম, দাবি করেছিলাম, সেই তার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা এর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং লিখিতও দিয়েছেন যে এটি কাউন্সিলের জন্য তারা ব্যবহার করতে দিবেন। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বেগম জিয়া শারীরিক অসুস্থতার কারণে তার আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন করেন। আদালত সময় আবেদনের উপর শুনানি শেষে নতুন এই তারিখ দেন। এছাড়া তারিখ থাকার পরও আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আইনজীবীরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করে। আদালত শুনানির জন্য 10 এপ্রিল দিন ধার্য করেন। গত 25 জানুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। এর আগে গত বছর 21 ডিসেম্বর এক অনুষ্ঠানে বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। বেগম জিয়া বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, এইটুকুই, তাতে রাষ্ট্রদ্রোহের মামলা হয় না। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে তিনি আজকে আসতে পারেন নাই। আদালত আমাদের দরখাস্ত মঞ্জুরপূর্বক আগামী 10 এপ্রিল বেগম খালেদা জিয়াকে উপস্থিত হওয়ার জন্য আদেশ করেছেন। 30 লক্ষ শহীদের প্রতি অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন। আদালতের প্রতি যদি ওনার শ্রদ্ধা থাকে, আইনের প্রতি যদি তিনি শ্রদ্ধাশীল থাকেন, তাহলে তিনি অবশ্যই আদালতে আসবেন। আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যে দরখাস্ত দিয়েছি, সেটার শুনানি হবে আগামী 10 এপ্রিল। পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলার সরকার পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আমিনুর রহমানকে হত্যার হুমকি দিয়ে জেএমবির নামে চিঠি দেয়া হয়েছে। বিকেলে শহরের আদালত পাড়ায় তার ব্যক্তিগত অফিসে ডাকযোগে তাকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। চিঠিতে আমিনুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়, তবে প্রেরকের নাম ছাড়া সাদা কাগজে লেখা ওই চিঠির নিচের অংশে জেএমবি লেখা ছিল। এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আমিনুর রহমান। পঞ্চগড় পোস্ট অফিস থেকে পিয়ন আসে আমাকে একটা চিঠি দিয়ে যায় এবং চিঠিটি আমি খোলার পর পাঠ করে আমাকে জেএমবি নামে আমাকে হুমকি দেওয়া হয়েছে জীবনে মারে ফেলার জন্য। এবং এই বিষয়ে আমি একটা পঞ্চগড় সদর থানায় জিডি আনয়ন করেছি। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন 3রা মার্চ। মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর 2013 সালের এই দিনে জামায়াত শিবির ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মসজিদের মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে গুজব ছড়িয়ে নারকীয় তাণ্ডব চালায়। তাদের এই ধ্বংসযজ্ঞ থেকে মানুষ, দোকানপাট, অফিস আদালত, থানা, পুলিশ ফাঁড়ি কোনো কিছুই রক্ষা পায়নি। ঘটনার 3 বছর পরও কোনো মামলারই বিচার কাজ শেষ হয়নি। রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান। 2013 সালে 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা পর 3 মার্চ ভোরে জেলার বিভিন্ন মসজিদের মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12 উপজেলায় একযোগে চালায় তাণ্ডব।
রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলেই এখনো আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। এই তাণ্ডবের কথা মনে হলে তো গায়ের লোম শির হয়ে ওঠে। আমাদের করতোয়া কুরিয়াতে আক্রমণ করে এবং সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে অগ্নিসংযোগ করে। আমার 2টা গাড়ি পোড়া হয়েছে, মোটরসাইকেল পোড়া হয়েছে, ফার্নিচার পোড়া হয়েছে। যদি 15 থেকে 20 মিনিট থাকতাম হয়তো সপরিবারে আমরা ধুমার চোটে আমরা মারা যেতাম, নিঃশ্বাস বন্ধ হয়ে। ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টে বিচারাধীন অধিকাংশ মামলার আসামি পলাতক থাকায় বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানান সরকারি কৌশলী। অনেক মামলার আসামি পলাতক আছে, তাদের পরোয়ানা যাবে। এই পরোয়ানার পর যদি তাদের না পাওয়া যায়, তদন্তকারী এই রিপোর্টের প্রেক্ষিতে আদালত এটাকে পেপারিং করবেন। লোকালে পেপারিং করার পর এই বিচারগুলো শুরু হবে। জেলা শীর্ষ পুলিশ কর্মকর্তা বলছেন, ঘটনার পর 58টি মামলার সবগুলি অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাইদি রায়কে কেন্দ্র করে বগুড়া জেলায় মোট 58টি মামলা রুজু হয়েছিল এবং সবগুলো মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিজ্ঞ আদালতে এই মামলাগুলো বর্তমানে বিচারাধীন আছে। 2013 সালে 28 ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলাতে চলা নাশকতায় মামলা হয়েছে 58টি। সবকটি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। এ সময় প্রাণ হারায় 13 জন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সন্ধ্যার সময় আরো থাকছে। নির্বাচিত হলে নিম্ন আয় শ্রমিকদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি হিলারির। রিপাবলিকান শিবিরের চরম বিতর্কের মুখে ট্রাম্প। নরসিংদীর ভাগদি এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় 2 বন্ধুকে হত্যার ঘটনায় অভিযুক্ত 2 জন গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। গত রাত 3:30টার দিকে শহরতলির নাগরিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 2টি চাপাতি উদ্ধার করা হয়েছে। জোড়া খুনের ঘটনার মূল হোতা সহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নরসিংদীর প্রতিনিধি আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বামীর হত্যাকারীদের বিচার চেয়ে এভাবেই আহাজারি করছেন নিহত খোকনের স্ত্রী। স্বজনরা জানান, নরসিংদীর ভাগদি এলাকায় নতুন বাড়ি নির্মাণের কাজ করছিলেন রফিকুল ইসলাম। কয়েকদিন ধরেই তার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। বুধবারও চাঁদা চাইতে গেলে রফিকুলের শ্যালক খোকন খন্দকার তাদের বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে খোকনকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। খোকনের বন্ধু আরিফ বাধা দিলে তাকেও গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। সন্ত্রাসীরা গুলি করছে, গুলি করার পরে হাসপাতালে নিয়ে গেছে। পরে আমরা তাড়াতাড়ি করে আসলাম, হাসপাতালে গেলাম, গিয়ে মারা গেছে। নিরপরাধ আমার ছেলে, আমার ছেলের সুস্থ বিচার চাই। ঘটনার পর নিহত খোকনের ভাই কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে আসামি গ্রেফতারের অভিযানে নামে পুলিশ। আসামি ধরতে গেলে নাগরিয়াকান্দি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে মামলার এজাহারভুক্ত 3 আসামি জহুরুল, রাকিব ও হোসেন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে অপর 2 জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পর রাকিবের মৃত্যু হয়। পুলিশ বলছে, এ ঘটনার মূল হোতা সহ বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। অভিযান অব্যাহত আছে। বাকি যাদের নাম আসছে তদন্তের স্বার্থে আপাতত তাদের বলা যাচ্ছে না। তাদের যে গডফাদার, যে প্যাট্রোনাইজ করছে, তার নামে ডাকাতি সহ একাধিক মামলার সে আসামি। ইনশাআল্লাহ তাকে আমরা ধরে ফেলবো। নিহত 2 জন জোড়া খুনের ঘটনায় সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। দর্শক, মিরপুরে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে আরব আমিরাত। টস জিতে ভারতের বিপক্ষে এখন ব্যাট করছে আকিব জাভেদের দল। এই মুহূর্তে চলুন দেখে আসি সেই ম্যাচের কিছু অংশ। First thing he wanted to look for was to see swing from Bhubaneswar, and straight away you can see that, and he's at his best whenever he does that. Has a habit of picking up wickets early on, especially with the new ball. And also interested to see his rhythm, because he's not played too much of cricket off late, even though he's been practicing regularly. But spending time in the middle is very important.
as a batsman or as a bowler. It's a very good shout. On the front foot though was Mustafa, the bowler swinging into him. He's got a little quicker, hasn't he? Has that forced him to lose the swing he had when he first came in? Yeah, maybe, Russell. That may be one of the reasons. But also the length he started bowling. The first two balls you saw him bowling fuller length. But when he played in the last year, 2015, he just pulled his length back. And because of that, he was not able to trouble the batsman. এপ্রিলের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধভাবে দখলে থাকা জমি ও ফুটপাত ছেড়ে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র আনিসুল হক। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর গুলশান ক্লাবে নাগরিক দুর্ভোগ নিয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এই আহ্বান জানান মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যত দোকান আছে, সেটা ডিএনসিসির মার্কেট হোক অথবা রাস্তার উপরের মার্কেট হোক, কোনো দোকানদার মালিক ভাই বোন তার বরাদ্দকৃত জায়গার বাইরে 1 ইঞ্চিও দখল করবেন না। আমি বলেছিলাম 7 দিন, আজকে না হয় এটাকে বলি 1 মাস। আসলে এটা 1 মাসের কাজ না। তারপরে কিন্তু আমাদের মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরবে। আইন মতো যদি একবার ঝামেলা লাগে, দোকান যদি আনিক বা কাউন্সিলর বন্ধ করে দেয়, এই 7 মাসেও 10 মাসে খুলতে পারবেন না। যানজট দূর করে পরিবহন ব্যবস্থা সহজ করতেই হাতে নেওয়া হয় মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প। বিশেষজ্ঞদের মতে এই ফ্লাইওভারটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যৎ গণপরিবহন পরিকল্পনায়। তারা বলছেন এই এলাকা দিয়ে ভবিষ্যতে মেট্রো রেল তো বটেই, বাস র্যাপিড ট্রানজিটের জন্য বাধা হয়ে দাঁড়াবে এই ফ্লাইওভার। পথচারীদের চলাচল হয়ে উঠবে দুর্বিষহ। তবে এমন আশঙ্কা মানতে নারাজ প্রকল্প পরিচালক। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীতে যাতায়াত নির্বিঘ্ন করতে কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপির আওতায় নেওয়া আছে 6টি প্রকল্প। এর মধ্যে 3টি মেট্রো রেল আর 3টি দ্রুতগতির বিশেষ বাস সার্ভিস বা বিআরটি। এর মধ্যে বিআরটি 3 রুট পড়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন গাজীপুর থেকে শুরু হয়ে মহাখালী তেজগাঁও হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিটের যে রুট তা তেজগাঁওয়ে এসে ফ্লাইওভারের কারণে বাধাগ্রস্ত হবে। এই এলাকায় ভবিষ্যতে মেট্রো রেলের কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, যদিও প্রকল্প পরিচালক তা মানতে নারাজ। বিআরটি 3 বাস 7 রাস্তা থেকে আমার ফ্লাইওভারটা ব্যবহার করে হলি ফ্যামিলি নামবে, এবং যদি এই প্রকল্প থেকে ফ্লাইওভারটা না হতো তাহলে গণপরিবহন প্রকল্প থেকেই এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হতো। মৌচাক মগবাজার ফ্লাইওভার 2 লেনের রাস্তা, এখানে ডেডিকেটেড কোনো বিআরটি লেন দেওয়া যাচ্ছে না। তো বিআরটি এমন একটা সিস্টেম, এটা পাইপলাইনের মতো, এটা ছিদ্র থাকতে পারবে না। কিন্তু 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত এই যে সেগমেন্টটা ও অন্য গাড়ির সাথেও শেয়ার করতে হবে, যেটা বিআরটির কনসেপ্টের সাথে কোনোভাবেই যায় না। খুব সম্ভবত এই বিআরটি 3 আর ঢাকাবাসী দেখতে পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইওভারের কারণে মগবাজার ও মৌচাকে ফুট ওভারব্রিজ ভেঙে ফেলায় এবং ফুটপাত কেটে ছোট করায় সমস্যায় পড়বেন পথচারীরা। র্যাম্প যেই জায়গায় উঠানামা করে এমন ভাবে সংকুচিত হয়ে যায়, এরপরে যত চওড়া রাস্তাই থাকুক না কেন, ওই জায়গায় যা ক্যাপাসিটি সেইটাই রাস্তার ক্যাপাসিটি। 40% লোক হাঁটে, তাদেরকে আগে সুরক্ষা দেওয়ার কথা ছিল না, আমরা তা দেইনি। তবে প্রকল্প পরিচালক বলছেন পথচারীদের সুবিধায় প্রকল্প এলাকায় আন্ডারপাস সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের সুযোগ থাকায় সমস্যা হবে না। দুই রাস্তার পাশে যে ফুটপাথগুলো আছে সেগুলো আমরা রিনোভেট করে দেব। মেজর ফ্লাইওভারটা শেষ হয়ে গেলে ফুটওভার নির্মাণ করার সুযোগটা থেকেই যাবে, আন্ডারপাস করার সুযোগ রয়ে গেছে। ব্যস্ত শহরে এরকম ফ্লাইওভার ভবিষ্যতে নাগরিক জীবনে কতটা সমস্যা সৃষ্টি করতে পারে সেটা হয়তো সময় বলে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে এরকম প্রকল্প হাতে নেওয়ার আগে গণপরিবহন ব্যবস্থা তথা মেট্রো রেল কিংবা বাস র্যাপিড ট্রানজিটের বিষয়গুলো মাথায় রাখা দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সুপার টুইসডেতে বড় বিজয়ের পর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে রেস্তোরাঁ কর্মী সহ নিম্ন আয়ের শ্রমিকদের বেতন বাড়িয়ে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টন। এদিকে সুপার টুইসডেতে বিজয়ী হলেও রিপাবলিকান শিবিরে চরম বিতর্কের মুখে পড়েছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ট্রাম্প।
দলের জ্যেষ্ঠ নেতাদের আশঙ্কা, ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হলে মূল প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হবেন তিনি। হিলারি সমর্থকদের জয়ধ্বনিতে মুখর ডেমোক্রেট প্রাইমারির 7টি রাজ্য। সমর্থকরা চাইছেন এই উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ুক সারা দেশে। আমি মনে করি হিলারি হবেন আমাদের যোগ্য নেতা। ট্রাম্প প্রেসিডেন্ট হোক কোনোভাবেই চাই না আমি। আমি হিলারিকেই সমর্থন দিচ্ছি এবং শেষ পর্যন্ত দিয়ে যাব। ডেমোক্রেট দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নিজেকে এগিয়ে রাখছেন হিলারিও। বুধবার নিউ ইয়র্কে প্রচারণা সভায় তার বক্তব্য ছিল এর প্রতিফলন। আমরা জয়ের ধারায় আছি, এখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে ভাবতে হবে। এই লক্ষ্যেই নিম্ন আয়ের কর্মীদের বেতন বাড়াতে হবে। এই দেশে বহু অস্থায়ী শ্রমিকদের চরমভাবে বঞ্চিত করা হয়। হোয়াইট হাউসে যেতে পারলে তাদের সেই বঞ্চনার অবসানে উদ্যোগ নেব আমি। সুপার টুইসডেতে 12টি রাজ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দু দলের পক্ষে মনোনয়ন পাচ্ছেন হিলারি ও ট্রাম্প। তবে শেষ পর্যন্ত কে নির্বাচিত হয়ে আসতে পারবেন তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। এই মুহূর্তে এটা খুবই স্পষ্ট যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুজনের মধ্যেই। তবে আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ও হিলারির কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন খুব একটা ছিল না। চূড়ান্ত নির্বাচনী লড়াইয়ে জিততে হলে রিপাবলিকানদের প্রচারণায় এই বিষয়টিতেই গুরুত্ব দিতে হবে। এটাও ভাবা জরুরি যে ট্রাম্প দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন কিনা। প্রতিদ্বন্দ্বিতা যদি দুজনের মধ্যে হয়, বেশিরভাগ ভোটারের সমর্থন হিলারি পাবেন। বিশেষজ্ঞদের মতের প্রতিফলন দেখা গেছে রিপাবলিকান নেতাদের মধ্যেও। দলের পক্ষ থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলেও জ্যেষ্ঠ রিপাবলিকানদের সমর্থন নেই ট্রাম্পের পক্ষে। সিনেটর লিন্ডসে গ্রাহামের আশঙ্কা, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে হেরে যাবেন ট্রাম্প, যা দলের ভবিষ্যতের জন্য মোটেও ভালো হবে না। একই বক্তব্য চরম রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত মিট রমনিরও। তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন ট্রাম্পকে কখনোই চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে না। এদিকে সুপার টুইসডেতে চরম ভরাডুবির পর প্রার্থী নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান নেতা বেন কারসন। আগামী রোববার রিপাবলিকানদের নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না বলেও জানান তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। রোববার এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে নামে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের বিশ্বাস, জয়ের সুযোগ আছে দু দলের সামনেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ভালো করতে পারলেই ভারতের মতো দুর্দান্ত দলকে বধ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। বেস্ট ইজ ইয়েট টু কাম। তাসকিনের টি শার্টে এমন লেখার মানে কি? ফাইনালে আরো বেশি জ্বলে ওঠা, নাকি ভারতকে ঘায়েল করার বার্তা দিয়ে রাখা? 2012 সালে ফাইনালে উঠেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এশিয়া কাপের শিরোপা। এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া টাইগাররা, হোক না ভারত কঠিন প্রতিপক্ষ। তাই বলে তো অজেয় নয়। ব্যাটিং বোলিং সব বিভাগে দুর্দান্ত ভারতের যেমন সুযোগ আছে, তেমনি আত্মবিশ্বাস আর হোম সাপোর্টকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামনেও সুযোগ আছে ম্যাচ জেতার। নো ডাউট ইন্ডিয়া ওয়ার্ল্ডের বেস্ট সাইড। তো আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি তাহলে একটা কিছু হওয়া সম্ভব। ভালো খেলা, ভালো যদি সেরাটা দিতে পারি তাহলে 50-50 আছে চান্স। তবে ভারতের মতো টি-20-র পরাশক্তিকে হারাতে অবশ্যই একসাথে জ্বলে উঠতে হবে পুরো দলকে, মনে করেন পেসার তাসকিন আহমেদ। যে যত বেশি কন্ট্রিবিউট করতে পারে তত টিমের লাভ। তো অল্প সময়ের খেলা, তো এখানে ছোট ছোট কন্ট্রিবিউশন, ছোট ছোট কিছু রান সেভ, কিছু রান নিয়ে নেওয়া, কিছু ভালো একটা স্পেল, এগুলোই আসলে হেল্প করে টিমকে জেতার ক্ষেত্রে। তো সবার একত্রিত হয়ে খেলাটা এবং খেলাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পাকিস্তানের বিপক্ষে উমর আকমলের ক্যাচ যাতে সাকিব মিস না করেন, তার জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করছিলেন তাসকিন। দেখেছেন যে আমার ফলে 5টা ক্যাচও মিস হয়েছে, তাই ওই সময় যখন ক্যাচটা উঠছে আমি ওই সময় আসলে ক্যাচ মিস হয়েছে এটা মাথায় আসে নাই। আমার মাথায় আসছিল যে আল্লাহ যেটা ক্যাচটা ধরে। বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকরাই টাইগারদের প্রেরণার মূল উৎস। ফাইনালেও তাদের প্রেরণাকে পুঁজি করেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ। তবে দলের বাজে সময় যেন সমর্থকরা দূরে সরে না যান, সে প্রত্যাশাই করেন পেস তারকা তাসকিন। ভালো সময় যেরকম পাশে থাকেন, আশা করি খারাপ সময়ে সবাই পাশে থাকবেন। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর বনশ্রীতে 2 সন্তানকে হত্যা করেছে মা, র্যাবের কাছে স্বীকারোক্তি। ঘটনাটি অস্বাভাবিক বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। পেছনের কারণগুলো খতিয়ে দেখার তাগিদ।
এবার পিরোজপুরে কেটে দেয়া হলো গৃহবধূর হাত পায়ের রগ। যৌতুকের দাবি মেটাতে না পারায় এই হামলা, অভিযোগ নির্যাতিতার। নরসিংদীতে গুলিতে হত্যা মামলার 2 আসামির মৃত্যু। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি